হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আমাদের ফাংশনকে বা কোনো আমাদের রেঞ্জকে বা কোনো আমাদের অ্যারেকে আমরা কি করে ডায়নামিক বানাবো সেটা আমরা শিখব। আপনারা সকলেই ড্রপ ডাউন লিস্ট করেছেন, কিভাবে করতে হয় সেটাও আপনারা জানেন। দেখুন এখানে আমার যে লিস্টটি আছে, আমি যদি এখানে লিস্টে ক্লিক করি তাহলে এখানে তো যে লিস্টগুলি আছে আমার সেটি এখানটায় দেখিয়ে দিচ্ছে। বাট আমরা যদি এখানে নতুন কোনো একটি নাম ঢোকাই, ধরুন আমি এখানটায় লিখে দিলাম মাউস। এইবার যদি আমি এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করি তাহলে দেখুন এখানে নতুন যে আমি লিস্টটি ঢুকিয়েছি প্রোডাক্টটি, সেটি কিন্তু এখানে ড্রপ ডাউন লিস্টে আসেনি। এই সকল জিনিসগুলোই আমরা করব হ্যাশ সাইনের মাধ্যম দিয়ে। এবার হ্যাশ সাইন কোথায় কোথায় ব্যবহার করা যায়, এর অ্যাডভান্টেজেসই বা কি আছে, সেগুলো আমরা এক্সাম্পলের মাধ্যম দিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। আরেকটি কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করবেন তত বেশি আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করবার সময় অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। হ্যাশ অপারেটর ব্যবহার করবার আগে আমরা দেখে নেব এই হ্যাশ অপারেটর আমরা কোথায় ব্যবহার করব এবং এটি কি কারণে ব্যবহার করব। যখনই আমরা কোনো অ্যাডের উপর কাজ করি বা কোনো সেল রেফারেন্স নিয়ে কাজ করি, যেরকম মনে করা যাক এখানে এক্সাম্পল স্বরূপ আমি এখানটায় লিখে নিলাম ইকুয়াল টু, আমি যদি এই সেলটিতে ক্লিক করি দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে দেখুন এখানে এই নামটি চলে আসছে। এবার আমি যদি এটিকে নিচে ড্র্যাগ করে নিচে রেখে চেপে টেনে দেই তাহলে দেখুন সবকটি নাম এখানটায় চলে আসছে এইভাবে। কিন্তু এই ব্যাপারটি যদি আমরা অ্যাডের মাধ্যমে করতে চাই, অর্থাৎ আমি এখানে খালি রেফারেন্সটি দেবো এবং এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক পুরো জায়গাটি এখানটায় চলে আসবে, অর্থাৎ একটা রেঞ্জের মাধ্যম দিয়ে করতে চাই, অর্থাৎ একটি অ্যাডের মাধ্যম দিয়ে করতে চাই, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু। আমরা এখান থেকে কি করলাম, এইখান থেকে আপ টু ফ্রম C4 থেকে আমি একদম পুরো C20 অবধি আমি পুরোটাকে সিলেক্ট করলাম। করে যখনই আমরা এখানে এন্টার দিয়ে দেবো তাহলে দেখুন এখানে একবারে পুরোটি চলে এলো এবং এখানে সাইড দিয়ে একটি বাউন্ডারি দেখতে পাচ্ছেন। এই ধরনের রেঞ্জকে বলা হয় পিল রেঞ্জ। তো এইবার এখানে আমরা যদি হ্যাশ ফর্মুলাটি ব্যবহার করি, আমরা তো একটু আগেই বললাম যে হ্যাশ ফর্মুলাটা আমরা মেনলি ব্যবহার করি অ্যারের ওপর বা কোনো রেঞ্জের ওপর কাজ করবার জন্য। তাহলে আমরা যদি এখানে এইভাবে লিখি ইকুয়াল টু, আমরা যদি এখানটায় ক্লিক করি করে পাশে যদি আমরা এখানে হ্যাশ সাইনটি দিয়ে দিই, কিন্তু আমরা যদি এখানে এন্টার দিই তাহলে দেখুন এখানে রেফারেন্সেরও চলে আসছে। এবার আপনারা তো বলতে পারেন, আপনি বললেন যে এটি অ্যাডের ওপর কাজ করবে বা রেঞ্জের ওপর কাজ করবে। অবশ্যই এটি অ্যারে বা রেঞ্জের ওপরই কাজ করে, বাট সেটি কাজ করে স্পিল্ড রেঞ্জের ওপর। একটু আগে আমাদের যেটা দেখালাম স্পিল্ড রেঞ্জ, তাহলে হ্যাশ ফাংশন মেনলি কাজ করে স্পিল্ড রেঞ্জের ওপরে। এবার আমরা এটি একটা টেবিলের উপরও কাজ করে দেখে নেই। আমরা এটিকে টেবিলে কনভার্ট করে নিলাম। এইবার আমরা যদি এখানে পাশের কলমে এখানটা এরকম লিখি ইকুয়াল টু, এই সেলটিতে আমরা ক্লিক করলাম, করার পর এখানে পাশে আমরা দিয়ে দিলাম হ্যাশ সাইন, লিখে যদি আমরা এন্টার দেই তাহলে দেখুন এখানে অ্যাডে তো চলে আসছে, এখানে আলাদা একটি কলম চলে আসে, বাট এখানে সবকটা রেফারেন্সেরও চলে আসে, অর্থাৎ অ্যাডের উপর কাজটি এটা হয়ে যাচ্ছে বা টেবিলের উপর কাজটি হয়ে যাচ্ছে, বাট একটু রেঞ্জের উপর এখানে কাজটা হচ্ছে না, অর্থাৎ এটি কোনো স্পিল্ড রেঞ্জ নয়। এবার আমরা স্পিল্ড রেঞ্জ ব্যাপারটি দেখে নেব। এক্সেল এর আন্ডারে যেরকম কিছু ফাংশন হয়, যেরকম ইউনিক, শর্ট, সিকোয়েন্স, ফিল্টার, ভিস্ট্যাক, এইচস্ট্যাক, লেট, এক্সপ্যান্ড, টু কল, চুজ কলস, র্যাপ কলস, টু রো, এরকম বিভিন্ন ধরনের ফাংশন হয় যেগুলি কিনা যে কোনো রেঞ্জকে স্পিল্ড রেঞ্জে কনভার্ট করে। যেরকম মনে করা যাক এখানটা আমরা টাইপ করে নিলাম ইকুয়াল টু ইউনিক ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এখান থেকে আমি ইউনিক নামগুলি বার করতে চাইছি। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে এখানটি জিনিসটা চলে এলো। অবশ্যই এখানে যে নামগুলি আছে সবকটাই ইউনিক, কারণ একই নাম দুবার কোথাও নেই। এইখানে যেটি দেখাচ্ছে এই যে বাইরে দিয়ে যে দাগটি, এই পুরো রেঞ্জটিকে বলা হয় স্পিল্ড রেঞ্জ। এবার স্পিল্ড রেঞ্জের ব্যাপারটি কি, এখানে যদি আমরা একদম প্রথমটিতে ক্লিক করি, এবার আমরা যদি এখানে ফর্মুলা বারে যাই, দেখুন এখানে যে ফর্মুলাটি দেখাচ্ছে সেটি কিন্তু একদম অ্যাকুরেট দেখাচ্ছে, একদম পুরো ঠিকঠাকই দেখাচ্ছে। বাট মাঝখানে যে কোনো গুলোতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে যে ফর্মুলা বারে যে দেখাচ্ছে যে ফর্মুলাটি, সেটি কিন্তু ডিম দেখাচ্ছে, অর্থাৎ সেটি কিন্তু ব্রাইটে দেখাচ্ছে না। যেরকম একদম প্রথমটিতে ক্লিক করলে ব্রাইটে দেখাচ্ছে, মাঝখানের এগুলোতে ক্লিক করলে কিন্তু সেটি ব্রাইটে দেখাচ্ছে না। তার মানে যেগুলো এখানটায় দেখাচ্ছে না, এখানে যে একদম ডিমে দেখাচ্ছে সেগুলো আছে ডিসেবল আছে। কারণ কি, স্পিল্ড রেঞ্জের মধ্যে থেকে আমি কোনো রেকর্ডকে আমি ডিলিট করতে পারবো না। যেরকম মনে করা যায় আমি যদি এই নামটিকে ডিলিট করতে চাই, আমি এখানটায় রেখে আমি এখান থেকে যদি ডিলিট প্রেস করি তাহলে দেখুন নামটি কিন্তু এখান থেকে ডিলিট হচ্ছে না। একদম প্রথম যেখানে ফর্মুলাটি মেন আমরা লাগিয়েছি সেখানে যদি আমি ডিলিট করি তাহলে সম্পূর্ণটি মুছে যাবে, আমার মাঝখান থেকে কোনো নামকে আমি ডিলিট করতে পারবো না। আরেকটি হলো, যেরকম আমি এখান থেকে এটিকে মুছে দিলাম, যেরকম মনে করা যায় আমি মাঝখানে এখানে একটি কথা লিখে নিলাম। এবার আমরা এখানটা আবার করে নিলাম ইকুয়াল
ইকুয়াল টু এখান থেকে আমরা পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা এখান থেকে এন্টার দিয়ে দিলাম। তাহলে এখানে দেখুন এখানে হ্যাশ স্পিল এরর চলে আসছে। এটার মানে হলো এই যে স্পিল রেঞ্জ যেটি তৈরি হবে তার রাস্তাতে এখানে এসে বাধা পেয়ে যাচ্ছে। দেখুন এখানে একটা মাঝখানে লেখা আছে, অর্থাৎ এখানে যেগুলো আছে টোটাল আমার স্পিল রেঞ্জটা আমার এই জায়গাটায় তৈরি হবে। দেখুন এই যে জায়গাটি তৈরি হয়ে গেছে, বাট এখানে আনতে পারছে না কারণ মাঝখানে একটি বাধা তৈরি হয়ে যাচ্ছে, একটা অন্য একটি টেক্সট চলে আসছে। যখনই আমি এই টেক্সটটাকে এখান থেকে তুলে দেবো দেখবেন এখান থেকে স্পিল রেঞ্জটি অটোমেটিক এখানটায় চলে আসবে। আমি যদি এখান থেকে জাস্ট এই টেক্সটটাকে ডিলিট করে দিই তাহলে দেখুন অটোমেটিক স্পিল রেঞ্জটি এখানটায় চলে এসে বা সবকটির নাম এখানটায় দেখিয়ে দিচ্ছে। তাহলে এই স্পিল রেঞ্জের ওপরে আমরা হ্যাশ সাইনকে কাজ করাবো। আরো কিছু আমরা এক্সাম্পল দেখে নিই যে এই হ্যাশ সাইন দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি, তার জন্য আমরা এখানে একটু এক্সাম্পল করছি। তার জন্য এখানে মনে করা যাক আমরা এখানে এই টেবিলটার এখানে এই যে মার্কস যেটি আছে তার কিছু গ্রেস মার্ক দেবো, যে এর সঙ্গে 10 যোগ করলে গ্রেস মার্ক কত আসবে। তার জন্য আমরা উপরে এখানটায় লিখে নিলাম গ্রেস। এবার আমরা যদি এখানটায় লিখি ইকুয়াল টু, আমরা এই সেলটিতে ক্লিক করলাম +10, তাহলে এটি চলে এলো। এবার আমরা যদি এটিকে ডবল ক্লিক করি তাহলে দেখুন সবকটি এখানে 10 করে গ্রেস মার্ক অ্যাড হয়ে গেল। একইভাবে আমরা যদি পাশে এখানটায় লিখে নিই ইকুয়াল টু, আমরা যদি রেঞ্জের উপর কাজ করি আমরা এখান থেকে এই সম্পূর্ণ রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম। তার রেঞ্জের উপরই তো আমরা স্পিল রেঞ্জ ব্যাপারটি কাজ করব বা হ্যাশটি কাজ করাবো। তার জন্য আমরা এখানে লিখে নিলাম +10, লিখে আমি যদি এন্টার দিই তাহলে কিন্তু এটি যেমন একটা নর্মাল ভাবে আমরা তৈরি করলাম একটি করলাম, বাট এখানে যেটি হলো সেটি কিন্তু স্পিল রেঞ্জ হয়ে গেল। দেখুন এখানে পাশে একটি বর্ডার চলে এসেছে, তার মানে বর্ডার মানে এটি একটি স্পিল রেঞ্জ যেটার উপর আমরা হ্যাশের কাজটি করাতে পারি। এবার আমরা এখানে কিছু ইউনিক সাবজেক্ট বার করে নিই, যে আমার এখানে যে সাবজেক্ট রয়েছে তার মধ্যে ইউনিক, তাহলে উপরে আমরা একটি হেডিং দিয়ে দিলাম সাবজেক্ট। এবারে আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ইউনিক ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা এখান থেকে এই পুরো সাবজেক্টের লিস্টটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে আমার এখানে দেখুন একটি স্পিল রেঞ্জ চলে এলো। এবার এখানে ইউনিক সাবজেক্টগুলি চলে এসেছে, যে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, ফিজিক্স যেগুলি ইউনিক আছে সেগুলি এখানটায় চলে এসছে। এবার পাশে এখানে আমরা এখানটায় কতগুলি সাবজেক্ট আছে আমরা এখানটায় কাউন্ট করব, তার জন্য আমরা এখানটায় লিখে নিলাম কাউন্ট। এবার এর জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো কাউন্টে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে আমরা এই প্রথম সেলটিকে খালি সিলেক্ট করছি, অর্থাৎ যেটা আবার স্পিল রেঞ্জের আছে সেই প্রথম সেলটি, এর সঙ্গে আমরা হ্যাশ ইউজ করব। আমি রেঞ্জ দিয়েও দেখাবো, তাহলে দুটোর মধ্যে পার্থক্য আপনারা ধরতে পারবেন। আমি এখানটায় হ্যাশ দিয়ে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে কাউন্ট করে বলে দিল যে এখানে 4টি সাবজেক্ট আছে। এবার তলায় আমরা এখানে আবার কাউন্ট করব, কিন্তু এটি রেঞ্জের মাধ্যম দিয়ে করব। তার জন্য আবার এখানে আমরা লিখে নিলাম ইকুয়াল টু কাউন্টে ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা প্রথম সেলটিকে সিলেক্ট করলাম কোলন। এবার আমরা এখান থেকে এই অবধি সিলেক্ট করলাম, এটিকে চেপে রেখে এই অবধি নামিয়ে নিলাম H6, বা এটা ঠিক আছে আমরা পুরোটাই করে নিচ্ছি। এখান থেকে এই 6টা মুছে দিয়ে আমরা এখানটায় 7 করে দিলাম, তাহলে পুরো রেঞ্জটি হয়ে গেল। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানেও দেখুন দেখাচ্ছে 4। তাহলে এবার পার্থক্যটা কি হচ্ছে? তাহলে এবার ব্যাপারটি হলো এখানে যখন আমরা করছি তখন আমরা এটাতে আমরা হ্যাশ সাইন ব্যবহার করেছি, বাট এটাতে যখন আমরা করেছি তখন এখানে আমরা রেঞ্জ ব্যবহার করেছি। এবার আমরা এই সাবজেক্টের মধ্যে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। মনে করা যাক আমি এখানে এই ম্যাথটিকে মুছে দিয়ে আমরা এখানটা করে দিলাম কেমিস্ট্রি। এইবার পার্থক্যটা দেখুন, কেমিস্ট্রি করার সঙ্গে সঙ্গে এখানে আমরা যেটা হ্যাশ দিয়ে করেছিলাম সেখানে কিন্তু কাউন্টটি 5 হয়ে গেছে, অর্থাৎ এখানে 5টি সাবজেক্ট চলে এসেছে। বাট যেটা আমি রেঞ্জ দিয়ে করেছিলাম সেটি কোনো চেঞ্জ হয়নি। তাহলে এই হ্যাশ সাইনের মেন যে অ্যাডভান্টেজ হলো যে এই যে হ্যাশ সাইন যেটি আমার অ্যারে আছে বা ফাংশন আছে সেটিকেও ডায়নামিক করে দিচ্ছে, অর্থাৎ যখনই আমি এক্সট্রা কিছু অ্যাড করছি অটোমেটিক সেটিও এখানটায় চেঞ্জ হয়ে যাচ্ছে এই হ্যাশের মাধ্যম দিয়ে। এবার চলে আসছি দ্বিতীয় এক্সাম্পলে, যে এখানে আমার একটি ক্লাস ডেটা আছে, এই ডেটার উপর বেস করে আমি করছি যে এখানে সাবজেক্ট আছে ম্যাথ, এবং সেই ম্যাথের ম্যাক্সিমাম মার্ক কত আছে, অর্থাৎ যাদের স্টুডেন্ট আছে তাদের মধ্যে যাদের ম্যাথ আছে তার ম্যাক্স মার্ক কত আছে, মিনিমাম মার্কস কত আছে, অ্যাভারেজ মার্কস কত আছে, আর টোটাল স্টুডেন্ট কত আছে সেটা আমরা এখানটায় বার করব। তাহলে আমরা সেই কাজটি করব এইটির ওপর দিয়ে, বাট এখানে আমরা ডাইরেক্ট হ্যাশ ফাংশনটি ব্যবহার করতে পারবো না। আমরা শিখছি এখানে হ্যাশ, বাট এখানে হ্যাশ ফাংশনটি ব্যবহার করতে পারবো না। আমরা এখানে এই রেঞ্জের ওপর কাজ করতে পারবো, সেটি এমনি রেঞ্জ হোক বা টেবিলের ওপর হোক, সেই রেঞ্জের ওপর আমরা এখানে কাজ করতে পারবো, বাট হ্যাশ ফাংশনটি কাজ করতে পারবো না, কারণ হ্যাশ ফাংশনটি ডাইরেক্ট কাজ করে কোনো স্পিল্ড রেঞ্জের ওপরে। আমরা আগেই দেখালাম যে হ্যাশ ফাংশনটি কাজ করে কোনো স্পিল্ড রেঞ্জের ওপরে, যে আমি এখানে যে রেঞ্জটি নেব সেই রেঞ্জের ওপর কিন্তু ডাইরেক্ট কোনো কাজ হ্যাশ করতে পারবে না। তাহলে আমরা এই জায়গাতে এবার স্পিল্ড রেঞ্জটি করবো, অর্থাৎ সেটি ডায়নামিক হয়ে যাবে, তাহলে আমরা কাজ করতে পারবো। এবার তার আগে আমরা এটিকে একটু টেবিলে কনভার্ট করে নিচ্ছি। আমরা টেবিলে কনভার্ট না করলেও হবে, তো আমরা এই জায়গাটিকে আমরা টেবিলে কনভার্ট করে নিলাম, নর্মাল লাগলেও হয়ে যেত। তার জন্য আমরা এখান থেকে একটি ফাংশন ব্যবহার করে নিলাম ইকুয়াল টু ফিল্টার ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে অ্যারে বলতে আমরা এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম, একদম এখান থেকে এই অবধি পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম, কমা। এবার এখান থেকে ইনক্লুড বলতে আমি কোন জায়গা থেকে চাইছি, আমরা এখানে সাবজেক্ট থেকে চাইছি, আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম ইকুয়াল টু, সেটি ম্যাচ করবে। আমরা যদি এখানটা যে দেবো আমি যেটি ম্যাথ হোক বা যাই হোক, এখানে যেরকম ম্যাথ আছে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে ওখানে কিন্তু দেখুন এখানে যে স্পিল্ড, এখান থেকে যে ম্যাথের যে স্টুডেন্টস আছে তাদের নাম এবং ম্যাথ সাবজেক্ট আর মার্কস এখানে চলে এসেছে, বাট এটি চলে এসেছে সম্পূর্ণ একটি স্পিল্ড রেঞ্জে। দেখুন সাইড দিয়ে একটি বাউন্ডারি আছে, এখানটায় দেখুন দেখিয়ে দিচ্ছে একদম পুরো বোল্ড, এখানে পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছে, বাট অন্য জায়গায় যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি ডিসেবল হয়ে যাচ্ছে। তাহলে এখানটা চলে এলো। আমরা যদি এখানটায় সাবজেক্টটিকে চেঞ্জ করে দিই, মনে করা যায় আমি ম্যাথের জায়গায় এখানটা লিখে দিলাম ইংলিশ, তাহলে এখানে দেখুন ইংলিশ
দিয়ে যা আছে তার স্পিড রেঞ্জটি এখানটায় চলে এসছে। এবার আমাদের নর্মালি যেটা করব সেটা আমরা এখানে ম্যাক্সিমাম মার্কটি কত আছে, মিনিমাম মার্কটি কত আছে, এভারেজ মার্ক এবং এই যে সাবজেক্ট যেটি আছে তার টোটাল স্টুডেন্ট কতগুলি আছে সেটি আমরা এখানটায় বার করব। এটি নর্মাল ভাবে আমরা বার করে ফেলতে পারবো। তাহলে এবার আমরা এখানে ম্যাক্সিমাম মার্কটি বার করব। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ম্যাক্স। এবার নর্মালি ম্যাক্সিমাম মার্ক আমরা বার করবো কোথা থেকে, এখান থেকে আমরা নর্মালি এখান থেকে আমরা কি করি, এই রেঞ্জটিকে সিলেক্ট করি। বাট এখানে করবার দরকার নেই, এখানে যে স্পিড রেঞ্জটি আছে যে সেলটিতে আমরা লিখেছিলাম অর্থাৎ এই সেলটি, আমরা জাস্ট এই সেলটিতে ক্লিক করলাম করে এখানে পাশে আমরা দিয়ে দিলাম একটি হ্যাশ সাইন। যেই আমরা হ্যাশ সাইনটি দিলাম দেখুন অটোমেটিক ও পুরো স্পিড রেঞ্জটি এখানটায় নিয়ে নিল। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দিলাম, তাহলে এখানে দেখুন ম্যাক্সিমাম মার্কটি চলে এলো। বাট এটি কি করছে, এই যে স্পিড রেঞ্জের মধ্যে থেকে ও এখানে একটি জায়গাতে এখানে পুরো মার্কসের কলমটি পেয়েছে তার থেকে তুলে নিয়ে আসে। বাট আরেকটু যদি থাকে থাকতো অর্থাৎ এরকম জায়গাতেও যদি কোনো মার্কস থাকতো তাহলে কিন্তু এটি ঠিক মতন কাজ করতে পারতো না, অর্থাৎ একটু গোলমাল করতো। তাহলে সেটাও আমরা পরবর্তীকালে দেখছি সেটি কিভাবে সেটিকে করা যায়। এবার আমরা এখান থেকে মিনিমাম মার্কস দেখছি, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু মিন ফার্স্ট ব্র্যাকেট, একই পন্থা আমরা এখানটায় ক্লিক করলাম, হ্যাশ সাইন দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এভারেজের জন্য লিখে নিলাম ইকুয়াল টু এভারেজ ফার্স্ট ব্র্যাকেট, একইভাবে আবার এটিতে ক্লিক করলাম, হ্যাশ দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। আর টোটালের জন্য করে দিলাম ইকুয়াল টু কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট, এটাতে ক্লিক করলাম, পাশে এখানে আবার হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানে সম্পূর্ণ জিনিসটি চলে এলো, ম্যাক্সিমাম মার্ক, মিনিমাম মার্কস, অ্যাবাউট মার্কস আর টোটাল স্টুডেন্ট কতগুলি আছে সেগুলি পুরো জিনিসটি চলে এলো। এবার আমরা এখানে যদি কোনো একটি সাবজেক্টকে ধরো ইংলিশ একটি সাবজেক্ট আমি চেঞ্জ করে কেমিস্ট্রি করে দিলাম, মনে করা যাক এটিকে আমি লিখে দিলাম কেমিস্ট্রি, লিখে এন্টার দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক এখানে দেখো সব চেঞ্জ হয়ে গেল। এখানে ম্যাক্সিমাম মার্কস, মিনিমাম মার্কস, অ্যাভারেজ মার্কস এবং টোটাল স্টুডেন্ট আগে 6টি দেখাচ্ছিল, এখন এখানে দেখুন 5টি চলে এসছে। এবার আমরা যদি এখানে ধরুন এই সাবজেক্টটিকে চেঞ্জ করি, আমি যদি ইংলিশের জায়গায় এটিকে ম্যাথ করে দিই, লিখে যদি আমি এন্টার দিই তাহলে দেখুন এখানে ম্যাথেরটি চলে আসছে। আমি যদি এখানটা বেঙ্গলি করে দিই তাহলে দেখুন এখানে বেঙ্গলিটি চলে আসছে। এবার এখানে আমরা যেটা করব সেটা আমরা এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, বাট সেটা ডাইনামিক্যালি করব, দেখুন কিভাবে হয়। তার জন্য আমরা কি করলাম, আমরা এরকম জায়গাতে মনে করা যাক আমি এখানটা লিখে নিলাম সাবজেক্ট। এবার এখানে আমি একটি স্পিড রেঞ্জ তৈরি করব, অর্থাৎ যে সাবজেক্ট আছে তার ইউনিকটাকে আমি তুলে আনবো। তার জন্য এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ইউনিক ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে অ্যারে বলতে আমরা এখান থেকে পুরো মার্কসের জায়গাটিকে সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানেও দেখুন একটি স্পিড রেঞ্জ তৈরি হয়ে গেছে, এখানে সম্পূর্ণভাবে দেখুন সাইডে একটি ব্র্যাকেট দেখাচ্ছে, এখানে একটি স্পিড রেঞ্জ তৈরি হয়ে গেছে। তাহলে এবার আমরা এখানটায় একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, বাট এই স্পিড রেঞ্জের উপর বেস করে। তাহলে দেখুন কিভাবে করতে হয় সেটি। তার জন্য আমরা এখানটায় ক্লিক করে আমরা এখান থেকে চলে গেলাম ডেটা ট্যাবে, সেখান থেকে চলে আসলাম ডেটা ভ্যালিডেশন, এখান থেকে ডেটা ভ্যালিডেশন। এবার এখান থেকে অ্যালাউ বলা আছে এনি ভ্যালু, আমরা এখান থেকে করে দিলাম লিস্ট। লিস্ট করার পর আমরা নর্মালি যেটা করি সেটা আমরা কি করি, এখান থেকে সিলেক্ট করে আমরা এই পুরো জায়গাটিকে আমরা এইভাবে সিলেক্ট করি, সেটা তো এখানে আমরা এইভাবে করি। বাট দেখুন ডাইনামিক্যালি করতে গেলে সেটি কিভাবে করতে হয়, তখন আমরা কি করলাম, এখান থেকে জাস্ট আমরা প্রথম সেলটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে পাশে একটি হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানটা করে দিলাম ওকে। দেখুন এখানে সেই একই পন্থা এখানে তৈরি হয়ে গেছে, দেখুন এখানে সেই একইভাবে ড্রপ ডাউন লিস্ট চলে এসেছে। আমরা যেভাবে দেখি আমরা ড্রপ ডাউন লিস্ট নর্মালি ঠিক সেভাবেই চলে এসেছে। আমি যদি এখানে ম্যাথ করে দিই দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি যদি এখানে ইংলিশ করে দিই দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম ভাবে আমাদের ড্রপ ডাউন লিস্টে এখানটায় ক্রিয়েট হয়ে গেল, বাট সেটি হয়ে গেল সম্পূর্ণ ডাইনামিক্যালি। এবার আমরা এখানে কি করছি, এখানে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে একটি সাবজেক্ট আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। যেরকম মনে করা যাক এখানে ম্যাথ আছে, আমি ম্যাথটিকে এখানটায় করে দিলাম মনে করা যাক ফিজিক্স। ফিজিক্স আমার এখানে রয়েছে, আমি অন্য একটি সাবজেক্ট দিয়ে দিচ্ছি, মনে করা যাক এখানটায় দিয়ে দিলাম মিউজিক, লিখে আমি এন্টার দিলাম। তাহলে এখানে দেখুন ডাইনামিক্যালি এখানে যে স্পিড রেঞ্জটি আছে তার মধ্যে দেখুন এখানে মিউজিকটি অ্যাড হয়ে গেছে। এবং আমরা যদি এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করি এখানেও দেখুন মিউজিকটি অ্যাড হয়ে গেছে। তাহলে এখানে স্পিড রেঞ্জের মাধ্যম দিয়ে আমরা যখন ড্রপ ডাউন লিস্ট তৈরি করছি সেটি কি হচ্ছে, এটা ডাইনামিক্যালি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে নতুন করে জিনিস যখন আমি অ্যাড করছি হ্যাশের মাধ্যম দিয়ে যখন আমরা কাজ করছি স্পিড রেঞ্জে, তখন সেটি ডাইনামিক হয়ে যাচ্ছে। অর্থাৎ যখনই আমি কোনো কিছু অ্যাড করছি যে রেঞ্জের থেকে আমি যেটিকে নিয়েছি সেখানে অ্যাড করছি, অটোমেটিক তার অ্যাকর্ডিং সেই জায়গাটিগুলো সব যেগুলো তৈরি করা হচ্ছে হ্যাশের মাধ্যম দিয়ে সেগুলো অটোমেটিক্যালি সেখানে ডাইনামিক হয়ে যাচ্ছে। বাট এখানে একটু প্রবলেম আছে, আমরা যে টেবিলটা ক্রিয়েট করেছি সেই টেবিলের পাশে যদি আমরা এখানে কোনো কিছু ইউনিক বার করতে চাই, আমি আবার প্রথম শিটটিতে চলে গেলাম, ধরুন আমি এই জায়গাটায় আমি এখানটায় লিখলাম ইকুয়াল টু ইউনিক, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা এখান থেকে অ্যাড হিসাবে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে এখানে দেখুন স্পিল এরর চলে আসছে। কারণ কি, একটু আগে একদম প্রথম দিকে আমরা কথা বলেছিলাম যে যখন যেখানে ইউনিক সেই জায়গাটায় স্পিল রেঞ্জ তৈরি করে, যদি এখানে কোনো বাধা প্রাপ্ত হয় তাহলে কিন্তু ওখানে করতে পারে না। এখানে দেখুন যখনই টেবিলের সঙ্গে অ্যাটাচমেন্ট হিসাবে এটি কাজ করছে তখন একটু বাধা প্রাপ্ত হয়ে যাচ্ছে, তার জন্য এটি স্পিল এরর দেখিয়ে দিচ্ছে। আমরা যদি একটু গ্যাপ দিয়ে করি, যেরকম আমি এখানটা যখন করেছি সেটা কিন্তু টেবিলের থেকে একটু আলাদা জায়গায় ছিল,
সেখানে কিন্তু কোনো রকম এরর এলো না। একটা কোনো গ্যাপ দিয়ে যদি আমি করি তাহলে এখানে কিন্তু স্পিড রেঞ্জে কোনো রকম অসুবিধা হবে না। বাট যদি আমি একদম গায়ে লাগিয়ে করতে চাই তাহলে কিন্তু স্পিড রেঞ্জে প্রবলেম হতে পারে। এইবার এই যে স্পিড রেঞ্জ বা এই যে হ্যাশ ফাংশনটি আমরা এটি নিউয়ার ভার্সনে পেতে পারি, যেটা আমরা অফিস 2013, 2021, অফিস 2024 বা অফিস 365, বাট প্রিভিয়াস ভার্সন অফিস 2007 এই হ্যাশ ফাংশনটি কিন্তু আপনারা পাবেন না। এটি নিউয়ার ভার্সনে অ্যাভেলেবেল। তাহলে বুঝে গেলেন হ্যাশ ফাংশনের ম্যাজিকটি কি এবং হ্যাশ ফাংশনটি কিভাবে ব্যবহার করে যে স্পিড রেঞ্জের উপরে, যেটা আমাদের স্পিড রেঞ্জ, সেই রেঞ্জের উপরে আমরা কিভাবে এই হ্যাশ ফাংশনটিকে ব্যবহার করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।